প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েও আমরা আজ পড়ব নবম শ্রেণীর বাংলা বইয়ের সপ্তম অধ্যায়। মূলত এই অধ্যায়ে যা কিছু রয়েছে আজ সব কিছুই এই ক্লাসে শেষ করা হবে। এরই মাধ্যমে নবম শ্রেণীর বইয়ের যে ক্লাসগুলো সেগুলোর সমাপ্তি ঘোষণা করা হবে। তো যাই হোক, এখানে পক্ষে বিপক্ষে মত প্রকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তোমরা যখন এই লেখাটি পড়বে দেখবে যে এখানে ময়লা ফেলার একটি ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে দুইটা দল গঠিত হয়েছে। এক দল বলছে যে এই ময়লাগুলো যে এখানে ফেলা হয়েছে রাস্তার উপরে, এটা পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশন অথবা দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের। আরেক দল বলছে না, এটা আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে সচেতন হওয়া উচিত, তাহলে এই ময়লাগুলো এখান থেকে সরিয়ে সুন্দর পরিবেশ বজায় রাখা সম্ভব। তো এটি প্রথমে তোমরা পড়বার পর দেখো এখানে কয়টি প্রশ্ন আছে, 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর দিবে যথাযথভাবে। তো চলো আমরা এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের নিজস্ব চিন্তাভাবনা থেকে। প্রথম প্রশ্নে বলা হয়েছে তোমার বক্তব্যের পিছনে কি কি যুক্তি আছে। তো এখন প্রথমে তোমাকে বলতে হবে যে তোমার মন্তব্য কোন দিকে। তাহলে তুমি বলবে যে আমার মতে এলাকা পরিষ্কার করার দায়িত্ব, এখানে তুমি দুইটার একটা ধারণা পোষণ করতে পারো, হতে পারে কর্তৃপক্ষের কিংবা ব্যক্তি। তো আমি ধরে নিলাম যে এক্ষেত্রে তুমি লিখছো ব্যক্তি, তাহলে সেই ক্ষেত্রে লিখবে আমার মতে এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। কারণ যদি আমরা এলাকা পরিষ্কার রাখি তাহলে সেটা সবার জন্যই মঙ্গলজনক হবে। তারপর তুমি বলতে পারো যে আমাদের সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করার জন্য আমাদের চারপাশ পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজনীয়। আর কর্তৃপক্ষ যতই ব্যবস্থা গ্রহণ করুক না কেন, যদি আমরা সেই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা না করি তাহলে আমাদের চারপাশের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব না। তারপরে তোমরা আরও বলতে পারো যে স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষ তারা তো সব সময় আর আমাদের এলাকায় বসবাস করেন না। সে কারণে আমাদের এলাকার নোংরা হলে বা আমাদের এলাকা বসবাসের অনুপযোগী হলে তা পরিষ্কার করবার জন্য তাদের যথেষ্ট পরিমাণে সময়ের প্রয়োজন হয়। আর আমরা যেহেতু আমাদের এলাকাতেই বসবাস করি, সেই কারণে আমরা অতি দ্রুত আমাদের চারপাশের ময়লা আবর্জনা পরিষ্কার করে বসবাস উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারি। তো এটা তুমি এখানে লিখলে। তারপর এখানে বলা হয়েছে তোমার সহপাঠীদের কোন কোন কথার সাথে একমত এবং কোন কোন কথার সাথে একমত নয়। তাহলে তুমি এখানে তোমাকে বলতে হবে প্রথমে তোমার সহপাঠীরা কি বলেছে। ধরো এক্ষেত্রে তোমার সহপাঠীরা বলেছে যে, তুমি এখানে উত্তর লিখলে যে তাদের এই এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব কেবল কর্তৃপক্ষেরই। তো সেই ক্ষেত্রে তুমি উত্তর লিখছো, শুরু করবে এভাবে যে আমার সহপাঠীদের অনেকেই বলেছে যে এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব হলো স্থানীয় কর্তৃপক্ষ বা সরকারি কর্তৃপক্ষের। তারপর তুমি বলবে তাদের এই মতের সাথে আমি একমত নই। তারপর বলবে যেহেতু তারা এই কর্তৃপক্ষের উপর দায় চাপিয়েছে, এর পিছনে তাদের কিছু কারণও আছে। তাদের এই মত পোষণের পিছনে কারণ হলো যে সরকার তাদেরকে এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য দায়িত্ব অর্পণ করেছে এবং এই জন্য তারা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি তাদের কাছে আছে। তারপর এই জন্য এই এলাকা পরিষ্কার রাখার জন্য যে অর্থের বা টাকা দরকার হয় সেইটা সরকার তাদেরকে দিয়েছে। তারপর বলবে এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য সরকার প্রয়োজনীয় সংখ্যক লোকবল বা প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগদান করেছে। এটা তুমি বললে। তো এটা বলার পর এখন কোন কোন কথার সাথে একমত নও। তুমি এখানে বলবে যে হ্যাঁ, এখানে যদিও তাদের কথার সবগুলোই মিথ্যে নয়, তবে আমার এই সহপাঠীদের কিছু কিছু মতের সাথে আমি অমত বা ভিন্ন মত পোষণ করি। যেমন এখানে বলবে যে যদিও সরকার স্থানীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংখ্যক জনসংখ্যা বা লোকবল দিয়েছে, অর্থ দিয়েছে এবং তাদের উপর দায়িত্ব অর্পণ করেছে, কিন্তু যেহেতু এই স্থানীয় কর্তৃপক্ষ সব সময় এলাকায় থাকে না বা তাদের একটি অফিস আছে, তো অফিস এরিয়া থেকে এসে আমাদের এলাকায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য তাদের যথেষ্ট পরিমাণ সময়ের প্রয়োজন হয়। সে কারণে তাদের অধিকাংশ
বা তাদের কিছু কিছু মত বা সিদ্ধান্ত সুন্দর হলেও তাদের সবগুলো সিদ্ধান্তের সাথে আমি একমত পোষণ করি না। আচ্ছা, এটা গেল খ। এবার তোমাকে গতে এসে জিজ্ঞাসা করা হলো সহপাঠীদের ভিন্নমত প্রসঙ্গে তোমার বক্তব্য কী। তাহলে এখন তুমি এখানে লিখতে পারো যে আমার সহপাঠীরা আমার সাথে ভিন্নমত পোষণ করেছে এলাকা পরিষ্কার রাখার ব্যাপারে। তারা যৌক্তিকভাবেই তাদের মত প্রকাশ করেছে। তারপর তখন তুমি বলবে যে তাদের এই বক্তব্যের, তারা যে আমার সাথে ভিন্নমত পোষণ করলেও তাদের এই বক্তব্যের পিছনে বেশ কিছু যুক্তি রয়েছে। তাহলে এখন তুমি বলবে যে যুক্তিগুলো, তাদের ভিন্নমত পোষণের ক্ষেত্রে যুক্তিগুলো ছিল যে যেই কর্তৃপক্ষ এটি এলাকা পরিষ্কার রাখার দায়িত্বপ্রাপ্ত হয়েছে সেই কর্তৃপক্ষের জন্য প্রয়োজনীয় সংখ্যক জনবল আছে, তাদের এই এই এলাকা পরিষ্কার রাখার জন্য যে সব সরঞ্জামাদি প্রয়োজন সেগুলো রয়েছে। তারপর হচ্ছে যে পরিমাণ অর্থ প্রয়োজন এই কাজ করার জন্য সেই অর্থ তারা কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে থাকে। তো এই চিন্তাগুলো বা এই যুক্তিগুলো আমার সহপাঠীরা প্রকৃতপক্ষেই যৌক্তিকভাবে করেছে বা তাদের এই মতামতটা যৌক্তিক বলে আমি মনে করি। তো সেজন্য তুমি এখানে বলবে যে তারা তাদের মন্তব্য প্রকাশের ক্ষেত্রে যুক্তি বা বিশ্লেষণের আশ্রয় নিয়েছে। তারপর বলবে তারপরও আমি মনে করি যে একটি এলাকা পরিষ্কার রাখতে হলে শুধু কর্তৃপক্ষের চেষ্টা থাকলেই হয় না, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আগ্রহও প্রয়োজন রয়েছে এক্ষেত্রে। তো এইটুকু লিখলে তোমার বক্তব্য উপস্থাপন করলে। তারপর এবার আলোচনার পরিপ্রেক্ষিতে তোমার মতের কোনো পরিবর্তন করতে চাও কিনা, কেন চাও কিংবা চাও না। তাহলে এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে আলোচনায় আমি বলেছিলাম যে এলাকার পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের ব্যক্তিগত পর্যায়ের উদ্যোগই শুধুমাত্র গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আলোচনার পর বুঝতে পারলাম যে শুধু ব্যক্তিগত পর্যায়ে যদি আমরা এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে চাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সতর্ক হতে হবে, যেহেতু একটি এলাকায় অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি, বৃদ্ধ, অসুস্থ মানুষ সবাই বসবাস করে। সে কারণে ইচ্ছা থাকলেও একটি এলাকার প্রত্যেকটি সদস্যকেই এসব কাজে অংশগ্রহণ করাটা সম্ভব নয়। আবার এলাকার পরিবেশ সুস্থ সুন্দর রাখার জন্য কিছু অর্থেরও প্রয়োজন হয়, সরঞ্জামাদির প্রয়োজন হয়। এগুলো যেহেতু দুঃখিত, তাহলে প্রয়োজনীয় পরিমাণ অর্থ, সরঞ্জামাদি বা লোকবল যেহেতু ব্যক্তি পর্যায়ে এটা নিশ্চিত করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়, সে কারণে আমি মনে করি যে এলাকার পরিবেশ সুন্দর রাখার জন্য ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সংস্থারও এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। তাহলে এখন তুমি কি বললে যে কেন চাও সেটা কিন্তু বললে। প্রথমে তুমি কি বললে উত্তরে যে এই ক্ষেত্রে তুমি মতামত পরিবর্তন করতে চাও কিনা, তুমি বললে হ্যাঁ পরিবর্তন করতে চাই। তারপর কেন চাও সেটা তুমি বললে। তাহলে এইটুকুর উত্তরও কিন্তু তোমার হয়ে গেল। তারপর এখানে দেখো এই আলোচনার সময়ে নিচের বিষয়গুলো কতটুকু বজায় রাখতে পেরেছো তা যাচাই করো। অর্থাৎ এই যে তুমি আলোচনায় তোমার মতামত দিলে সেই ক্ষেত্রে তুমি কি এই বিষয়গুলোর ক্ষেত্রে তুমি নিশ্চিত করেছো কিনা। প্রথমে বলেছি আলোচনার বিষয়টি ভালো করে বুঝে নিয়েছি, হ্যাঁ ভালো করে বুঝে নিয়েছি। যুক্তিগুলো সাজিয়ে নিয়েছি, হ্যাঁ যৌক্তিকভাবে আমাদের যে তথ্য উপাত্ত বা বক্তব্য সেটা উপস্থাপন করেছি। নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিতে পেরেছি, হ্যাঁ অভিজ্ঞতা থেকে যে উদাহরণ সেটা আমার যে বক্তব্য আমি বললাম সেখানে অভিজ্ঞতা থেকে কি উদাহরণ দিয়েছি। এখানে একটা উদাহরণ যদি তোমরা উত্তরে দাও যে যেমন হ্যাঁ দিয়েছি, কিন্তু যে কর্তৃপক্ষ পরিষ্কার করে গেল কিন্তু তারা তো দূরে চলে গেল, তাদের অফিসে চলে গেল, আবারও কেউ ময়লা ফেললো, তো তাদের ওইখান থেকে এসে আবারও পরিষ্কার করতে সেটা সময় লাগবে, এরকম একটা উদাহরণ কিন্তু ছিল। তো সেই ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়েছে। নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করেছি, হ্যাঁ নির্ভরযোগ্য তথ্য আমরা ব্যবহার করেছি, কারণ আমরা সাধারণত আমাদের এলাকার যে স্থানীয় কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের যে কাজ সেই কাজগুলো আমরা জেনে তারপরেই কিন্তু এখানে তথ্য উপস্থাপন করেছি। ভিন্ন মত প্রকাশ, মতের বিপরীতে যুক্তি দিতে পেরেছি, হ্যাঁ আমার বন্ধুরা যারা ভিন্ন মত পোষণ করেছে
তারা তারা সত্যি তারাও যৌক্তিকভাবে বলেছে, কিন্তু সেই যুক্তির বিপরীতেও কিন্তু আমি যুক্তি দিয়েছি। তারপর নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করতে পেরেছি। হ্যাঁ, এই এই কথাগুলোকে, মানে আমার কথাগুলোকে, আমার বিপরীত মতের বিপক্ষে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো গায়ের জোরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করিনি, বরং সেটা তথ্য উপাত্ত বিশ্লেষণ করার মাধ্যমেই কিন্তু আমি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এবার ভিন্নমত গ্রহণ। এখানে বলা হলো ভিন্ন মতের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বা যুক্তি পেয়েছি। হ্যাঁ, ভিন্ন মতের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য এবং যুক্তি পেয়েছি। সেটা কি, যে শুধু আমরা ব্যক্তিগত পর্যায়ে যদি কাজগুলো করার চেষ্টা করি তাহলে অনেক সময়ই আমরা সফল হতে পারবো না। তারপর প্রয়োজনে নিজের মত পরিবর্তনের ব্যাপারটি বিবেচনায় রেখেছি। হ্যাঁ, আলোচনার পর যখন দেখলাম যে আসলেই যদিও আমার কথায় যুক্তি রয়েছে এবং আমি যে মতটি পোষণ করেছিলাম সেটি ভুল নয়, কিন্তু আমার অন্য সহপাঠীরা যারা ভিন্ন মত পোষণ করেছে তাদের বক্তব্য থেকেও আমি কিছু তথ্য বা কিছু উপাত্ত মানে স্বীকার করতে পারি বা আমি গ্রহণ করতে পারি। সেক্ষেত্রে আমার যে অবস্থান বা আমার যে বক্তব্য সেটি আরও স্পষ্ট হয়। সে কারণে কিন্তু আমার বক্তব্যের পরিবর্তন আমি এনেছি। এবার হচ্ছে আলোচনা সমালোচনা। এই জিনিসটা তোমরা ভালো করে পড়ে নিবে যে কী করে অন্যের মতামতকে গুরুত্ব দিতে হয়, কেন দিতে হয়, কিভাবে। তাই আলোচনার সময়ে কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যখন অন্যের সাথে আলোচনা করব সব বিষয়ই তো আর মানুষ মেনে নেবে না, আর মেনে নেওয়ার প্রয়োজনীয়তাও কিন্তু নেই, কারণ মানুষ মাত্রই ভুল। আবার সব মানুষই সঠিক চিন্তা করে, আবার সব মানুষই কিছু কিছু ভুল করে। সে কারণে আমরা অন্যের মত থেকে যেটুকু গ্রহণযোগ্য সেটুকু আমরা গ্রহণ করব এবং নিজের মতামতের মধ্যে বা চিন্তা চেতনায় যে অংশটুকু সংশোধন করা দরকার সেটুকুও আমরা সংশোধন করব। তো সেই ক্ষেত্রে আলোচনা সমালোচনার সময় যে বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে সেগুলো হলো শান্ত থাকা। আলোচনার সময় আমরা এগ্রেসিভ হব না, আমরা কিন্তু আক্রমণাত্মক হব না, শান্ত থেকে কথা বলবো। ভিন্নমতকে ইতিবাচকভাবে দেখা। তো আলোচনার সময় আমি যেটা বলছি হয়তো আমার সহ আলোচক অন্য একটা কথা বলতে পারে, কিন্তু সেই কথাটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। সেটার থেকেও যে শিক্ষণীয় বিষয় থাকতে পারে সেটা আমরা বিবেচনায় রাখবো কথা বলবার সময়। ভিন্নমত বোঝার চেষ্টা করা। অনেক সময় আমরা কি করি যে না আমি যা বলেছি তাই ঠিক, অন্য কেউ যা বলেছে সেটা সবই ভুল। এইটা করা যাবে না। আমরা যেটা বলেছি সেটার পিছনে যুক্তি থাকলে অবশ্যই সেটা ঠিক, কিন্তু ভিন্নমত যিনি পোষণ করবেন তার এই ভিন্নমত পোষণ করার পেছনেও নিশ্চয়ই যুক্তি আছে, সেই যুক্তিটা বোঝার চেষ্টা করব। আর যদি সেটা সম্পূর্ণই যুক্তিযুক্ত হয় তাহলে ভিন্নমতটা আমি পুরোপুরি গ্রহণ করব। আর যদি দেখা যায় যে আমার মতটা অর্ধেক ঠিক, তার মতটা অর্ধেক ঠিক, তাহলে আমার মত অর্ধেক গ্রহণ করব এবং ভিন্নমত থেকেও বাকি অর্ধেক অংশটুকু গ্রহণ করব। তারপর ভিন্নমতের যুক্তিগুলো ভালো করে বুঝে নেওয়া। এখন তো আমাদের যে বন্ধুটি আলোচনার সময় ভিন্নমত দিচ্ছে, এমনিভাবে কিন্তু তার মতামতকে আমরা অস্বীকার করব না বা স্বীকৃতি দিব না। তাদের মতামতের পিছনে যুক্তি আছে কিনা, যুক্তিগুলো বিশ্লেষণ করে যদি মনে হয় যুক্তিযুক্ত তাহলে তাদের মতামতটাকে গ্রহণ করব। আর যদি মনে হয় যে যুক্তিযুক্ত না, যে অংশটুকু যুক্তিযুক্ত না, সেগুলো গ্রহণ করব না। নিজের ভুল স্বীকার করা। তো আলোচনার সময় আমরা অনেক সময় যে কাজটা করে থাকি যে আমি ভুল বললেও সেই আমার কথাটাকেই সঠিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা করবার দরকার নেই। আসলে ভুল জিনিসকে প্রতিষ্ঠিত করার মধ্যে কোনো গৌরব নেই, বরং আমার আলোচনার মধ্যে আমার ভুল হতেই পারে, কারণ মানুষ সব কিছুই জানবে না। তো আলোচনার সময় যদি যুক্তিতর্ক বিশ্লেষণের পর দেখা যায় যে একটি কথা বা আমার একটি অবস্থান ভুল বা অন্য আমার যে সমালোচক ভিন্নমত পোষণ করেছে তিনি সঠিক, তাহলে যিনি সঠিকটা বলেছেন তারটা আমি স্বীকার করে নিব এবং নিজের ভুলটাও স্বীকার করবো। এতে অগৌরবের কিছু নেই। ইতিবাচকভাবে শেষ করা। এখন আলোচনার ফলাফল যাই হোক না কেন, হতে পারে যে আমি সম্পূর্ণরূপেই সঠিক প্রমাণিত হতে পারি, এমন হতে পারে যে আমি সম্পূর্ণরূপেই ভুল প্রমাণিত হতে পারি, কিংবা এমন হতে পারে যে আমি আংশিকভাবে ঠিক এবং আমার বন্ধু সহ আলোচক আংশিকভাবে ঠিক। সেক্ষেত্রে দুইজনেরই সঠিক অংশটুকু গ্রহণ করব আমরা দুইজনে। তো আলোচনা যেভাবেই হোক না কেন, মানে আমারই ভুল হোক বা আমার সহ আলোচকেরই ভুল হোক, আসলে যেটা যুক্তিতর্ক বিশ্লেষণের মাধ্যমে যেটা সঠিক সেটাই আমরা গ্রহণ করব। এবং আলোচনার শেষে যেন এমন না থাকে যে আমার মন খারাপ হয়ে গেল, আমি ঠকে গেলাম, বা আমার বন্ধুটি ঠকে গেল, তার মন খারাপ হলো, এরকম যেন না থাকে। মানে আলোচনা আমরা এমনভাবে করব যে কেউই ভুল হতে পারে, যে কেউই সঠিক হতে পারে। তো যেই ভুল হোক বা যেই সঠিক হোক না কেন, আমাদের মধ্যে যেন সুন্দর সম্পর্ক বজায় থাকে। অর্থাৎ আলোচনার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে যে সত্যটাকে আবিষ্কার করা, যেটা সঠিক সেটাই মেনে নেওয়া। আচ্ছা, এটি হচ্ছে আলোচনা বিষয়ক কথা। এবার বইয়ের আলোচনা। আমরা অনেক সময় দেখি যে কোনো একটি বই নিয়ে হচ্ছে বিশ্লেষণ করতে বলা হয়েছে, একটা বইয়ের রিভিউ, বুক রিভিউ বলে কি ইংরেজিতে।
অনেক সময় ওয়াল ম্যাগাজিন বা কোনো একটা সাময়িকী বা দেখা যাচ্ছে তোমার স্কুলের একটি ম্যাগাজিন বের হচ্ছে, সেইখানে কোনো একটা বইয়ের রিভিউ লিখতে বলা হলো। সেসব ক্ষেত্রে একটা বইয়ের রিভিউ হতে পারে, একটা কবিতার রিভিউ হতে পারে, একটা গদ্য পদ্য, একটি প্রবন্ধের রিভিউ হতে পারে। সেক্ষেত্রে কীভাবে রিভিউ করতে হবে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এখানে কিন্তু লেখা আছে, এটা 119 নম্বর পৃষ্ঠা, 219 নম্বর পৃষ্ঠা। বইয়ের লেখক, প্রকাশক, প্রকাশকাল, প্রচ্ছদ শিল্পী ইত্যাদি তথ্য দিতে হবে। অর্থাৎ যদি বইয়ের রিভিউ হয় তাহলে বইটা কে লিখেছেন, প্রকাশ কে করেছেন, কোন সালে প্রকাশিত হয়েছে, বইয়ের যে ছবিটা প্রচ্ছদের ছবি, সেই প্রচ্ছদের শিল্পীটা কে, এগুলো লিখতে হবে। তারপর বইটি কোন প্রেক্ষাপটে রচিত তাও লিখতে হবে। অর্থাৎ সেই বইটা কোন বিষয়ের উপর রচিত, এটা কি মুক্তিযুদ্ধের উপর লেখা একটা বই নাকি সামাজিক কোনো একটা ঘটনার উপর রচিত বই, এগুলো লিখতে হবে। লেখকের বক্তব্য বোঝার চেষ্টা করতে হবে এবং তার নিজের ভাষায় লিখতে হয়। তো এই লেখক ওই বইয়ে যা লিখেছেন সেটা তুমি তোমার মতো করে সংক্ষেপে, সামারি আকারে, সংক্ষিপ্ত আকারে ওইখানে লিখবে তোমার ভাষায়। বইয়ের ভালো মন্দ দিকগুলো তুলে ধরতে হবে সংক্ষেপে, ওই বইয়ে ভালো দিক কোনগুলো এবং মন্দ দিক কোনগুলো সেগুলো তুলে ধরবে। তারপর বলা হয়েছে বইটির কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে তা উল্লেখ করা যেতে পারে। এখানে হয়তো তুমি এমন একটি বই রিভিউ করছো যে বইটাতে এমন একটি তথ্য থাকতে পারে যেটা ব্যক্তিগতভাবে তুমি সমর্থন করো না, তাহলে সেই দ্বিমতটা কেন তুমি পোষণ করলে সেই কারণ সব বিশ্লেষণ করবে। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, উপরে দেখো, এখানে একটা বই আছে আগুনের পরশমণির নাম। তাহলে এই বইটা তোমাকে বলা হয়েছে যে আলোচনা করতে বলা হলো এই বইটার উপর। তাহলে এখানে একটা ছক আঁকবে, এখানে একটা 4 কোণা ছক আঁকবে। এখানে প্রথমে লিখবে বইয়ের নাম কোলন দিয়ে আগুনের পরশমণি, তারপর লেখক কোলন দিয়ে হুমায়ুন আহমেদ, তারপর প্রকাশক মানে কোন সংস্থা এটা প্রকাশ করেছে, এটা বিদ্যা প্রকাশ ঢাকা, প্রকাশকাল কোলন দিয়ে লিখলে 1983 সালে, আর এই বইটার প্রচ্ছদ এঁকেছিলেন কাইয়ুম চৌধুরী। তারপর মূল্য কত তাও লিখলে। তারপর এখানে তুমি ওই যে বিষয়গুলো, বাকি বিষয়গুলো যেগুলো দরকার ছিল, এখানে কিন্তু তুমি আলোচনা করছো যে লেখক কি বোঝাতে চেয়েছেন, কোন প্রেক্ষাপটে রচিত, ভালো মন্দ দিক কি, এবং কোনো বিষয়ের সাথে দ্বিমত থাকলে এগুলো কিন্তু তোমার নিজের ভাষায় লিখবে। এখানে দেখো, এখানে লেখা আছে যে এটি হুমায়ুন আহমেদের লেখা আগুনের পরশমণি একটি উপন্যাস রচনা। তারপর তুমি লিখলে এটি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তারপরে এখানে যে আলোচনাগুলো আছে সেগুলো তুমি তোমার নিজের ভাষায় কিছু কিছু করলে। তারপর এখানে তুমি যেই তোমার যে মতামত সেটাও তুমি তুলে দিলে। এখানে কি লিখলে যে শেষে এসে বলে উপন্যাসের কাহিনীর মধ্য দিয়ে যুদ্ধকালীন সময়ের বাস্তব চিত্র উঠে এসেছে, একই সঙ্গে এই পরিস্থিতিতে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা কোন পর্যায়ে ছিল তাও ধরা পড়েছে। তারপর এখানে তুমি তোমার আলোচনাগুলো করলে। এখন উপন্যাসের ভাষা কেমন সেটাও বললে, যে উপন্যাসের ভাষা সরল, চরিত্রগুলো বেশ প্রাণবন্ত, জীবন্ত, এবং এটার উপর একটা চলচ্চিত্রও নির্মিত হয়েছিল। তো এই ক্ষেত্রে কোনো তথ্য যদি এরকম থেকে থাকে, তোমার যদি মনে হয় যে ভাষাগুলো আরও সহজ হতে পারত, এই ভাষা সবাই বুঝবে না, তাহলে এরকম মন্তব্য করতে পারো। এইখানে দেখো আবার বলা হয়েছে গল্প, বই, কবিতা নিয়ে আলোচনা করি। এখানে যে কোনো একটি গল্প, যে কোনো একটি বই, যে কোনো একটি কবিতা তোমাকে দেওয়া হতে পারে, সেটা নিয়ে তুমি আলোচনা করবে। সেই ক্ষেত্রে কী করবে, প্রথমে এখানে একটি 4 কোণা ছক আঁকবে। যদি গল্প, কবিতা, বই হয় তাহলে লিখবে গল্পের নাম কোলন দিয়ে সেটার নাম, তারপর একইভাবে এই যে দেখো এখানে যেভাবে আছে সেভাবে। তাহলে তারপর হলো এখানে লিখবে গল্পের লেখক, তারপর প্রকাশক, তারপর সেটি কত সালে প্রকাশিত হয়েছে। আর গল্পগ্রন্থ যদি একটি গল্প যদি বিশ্লেষণ করো তাহলে সেই গল্পটি নিশ্চয়ই কোনো গল্পগ্রন্থ থেকে নেওয়া, তাহলে বলবে গল্পগ্রন্থ কোলন দিয়ে লিখবে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপর সেই বইটায় নিশ্চয়ই গল্পগ্রন্থের শুরুতে একটি প্রচ্ছদ আছে, প্রচ্ছদ কে এঁকেছেন সেটা লিখবে। তারপর মূল্য কত সেটা লিখবে। তারপর সেই সংক্রান্ত তথ্য এখানে আলোচনা করবে যে সেটা কিসের উপর লেখা, তারপর এখানে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে, কেমনভাবে উঠে এসেছে, তারপর এই গল্পের বিশ্লেষণের ক্ষেত্রে কীভাবে যুক্তি দেখিয়েছেন গল্পকার। তারপর শেষে এসে তুমি তোমার যে মন্তব্য সেই মন্তব্যগুলো প্রকাশ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসের মাধ্যমেই আমাদের নবম শ্রেণীর যে বিষয়গুলো আলোচ্য বিষয়গুলো ছিল পড়বার জন্য সেই বিষয়গুলো শেষ হলো। তো তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।